ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলে ভাষণ দিলেন, বিরোধীরা ওয়াকআউট করল, আবার ফিরে এলো। আসল ঘটনা কি? রাজনৈতিক নাটক নাকি কৌশলগত বার্তা? জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজ আমরা পুরো প্রেক্ষাপট খুলে বলবো, কারণ প্রেক্ষাপটই রাজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর শেষ হয়েছে, তিনি ভারতে ফিরে এসেছেন। কিন্তু এই সফরের আসল গল্পটা কি? অনেক সংবাদপত্রে আপনি দেখেছেন ইসরায়েলি বিরোধীরা মোদীর ভাষণের সময় ওয়াকআউট করল। শুনতে নাটকীয়, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। চলুন শুরু থেকেই দেখি। ইসরায়েলের সংসদ কেনেসেটে মোদীর ভাষণের আগে বিরোধী দল কিছুক্ষণের জন্য ওয়াকআউট করে। কারণ তাদের অভিযোগ ছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংসদের বিশেষ অধিবেশনে হাইকোর্টের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাননি। এই ইস্যু বহুদিন ধরেই ইসরায়েলের রাজনীতিতে উত্তপ্ত। অর্থাৎ এই ওয়াকআউট ছিল ইসরায়েলের অভ্যন্তরীণ বিচার বিভাগ বনাম সরকারের দ্বন্দ্ব নিয়ে, ভারত বা মোদীর বিরুদ্ধে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মোদীর ভাষণ শুরুর আগে বিরোধীরা ফিরে আসে। এমনকি প্রধান বিরোধী নেতা ইয়ায়ের লাপিদ মোদীকে ধন্যবাদ জানান ইসরায়েলের সংকটকালে পাশে থাকার জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, কিছু আন্তর্জাতিক মিডিয়া কেন এটিকে মোদী বিরোধী ওয়াকআউট হিসেবে দেখালো? অন্যভাবে দেখলে কেনেসেটে ভাষণ একটি ঐতিহাসিক সম্মান। ইসরায়েল খুব কম বিশ্ব নেতাকেই কেনেসেটে ভাষণের সুযোগ দেয়। সাম্প্রতিক সময়ে এই সম্মান পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ইতিহাস তৈরি করলেন মোদী। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে কেনেসেটে ভাষণ দিলেন। মোদী তার ভাষণে সরাসরি বললেন, ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে। বিশেষ করে ৭ অক্টোবর ২০২৩-এ হামাসের হামলার প্রসঙ্গে তিনি আগেই বলেছিলেন, আমরা আপনার ব্যথা অনুভব করি। আজকের বিশ্বে যেখানে অনেক দেশ নিরপেক্ষ ভাষা ব্যবহার করে, সেখানে ১.৪ বিলিয়ন মানুষের দেশের প্রধানমন্ত্রী এই স্পষ্ট অবস্থান নিলেন। এটা ইসরায়েলের কাছে বিশাল কূটনৈতিক বার্তা। এবার আসি পিতৃভূমি বিতর্কের আসল প্রেক্ষাপটে। সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে মোদী নাকি ইসরায়েলকে পিতৃভূমি বলেছেন। আসলে তিনি কি বলেছিলেন? তিনি উল্লেখ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইহুদিদের কথা, যারা ২০ শতাব্দীতে ইসরায়েলে গিয়ে বসতি স্থাপন করেন। আজ তারা ইসরায়েলের ল্যাব, হাসপাতাল, সেনাবাহিনী সর্বত্র অবদান রাখছেন। তাদের জন্য ইসরায়েল পিতৃভূমি, ভারত মাতৃভূমি। এই প্রেক্ষাপট বাদ দিলে বক্তব্যের অর্থই বদলে যায়। এটাই তথ্যের খেলা। মোদীর এই সফরে ভারত আর ইসরায়েল মোট ১৭টি চুক্তি স্বাক্ষর করেছে। সবচেয়ে বড় ঘোষণা, দুদেশের সম্পর্ক এখন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থেকে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত হয়েছে। এর মানে কি? এর মানে হল প্রযুক্তি হস্তান্তর, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহযোগিতা, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিজ্ঞান গবেষণায় যৌথ প্রকল্প। আরেকটি বড় ঘোষণা, ইসরায়েল এখন ইউপিআই গ্রহণ করেছে। এছাড়া ভারতীয় কর্মীদের জন্য কোটা অনুমোদিত হয়েছে। নেতানিয়াহু নিজে মোদীকে স্বাগত জানান এবং বিদায়ও জানান। এমনকি ভারতীয় পোশাক পরে উপস্থিত হন, যা ছিল প্রতীকী বার্তা। এটি শুধু প্রোটোকল নয়, এটি রাজনৈতিক সংকেত, ভারত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। তবে বর্তমানে ইরান ইস্যু এখন ইসরায়েলের সামনে বড় প্রশ্ন। এই প্রেক্ষাপটে ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হবে, বিশেষ করে যৌথ উৎপাদন ও প্রযুক্তি ক্ষেত্রে। আগামী কয়েক মাসে বড় প্রতিরক্ষা ঘোষণা আসার সম্ভাবনা প্রবল। তাহলে পুরো চিত্রটা কি দাঁড়ালো? ওয়াকআউট ছিল ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি, মোদীর ভাষণ ছিল কৌশলগত বার্তা, আর ভারত ইসরায়েল সম্পর্ক এখন নতুন স্তরে পৌঁছেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ভারতের এই স্পষ্ট অবস্থান ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, এবং ইরান ইস্যুতে ভারত কিভাবে ভারসাম্য বজায় রাখবে? আপনার কি মনে হয়, ভারতের এই কৌশল কি দীর্ঘমেয়াদে লাভজনক হবে নাকি ঝুঁকিপূর্ণ?